চাকরি করতেছেন, তো প্রায় কতদিন ধরে এখানে আছেন? আমি আছি 10-12 বছর, 13 বছর হবে আর কি। জি, তো এইখানকার আমরা কিছু শুনছি যে কিছু ঘটনা আছে এখানকার অতিপ্রাকৃত বা অনেকেই ভৌতিক ব্যাপারগুলো বলে থাকে। তো আপনি কি আমাদের বলতে পারবেন যে এইরকম কোনো ঘটনা কি আমাদের এই জায়গা কেন্দ্রিক আছে কিনা? ভৌতিক ব্যাপার বলতে মানে কি পুরানা বাড়ি যেহেতু থাকতেও পারে, নাও থাকতে পারে। জি, যেহেতু আমরা এখানে 13 বছর ধরে আছি, চাকরি করি, কর্ম করি, জি, তা আমাদের এখনো কোনো আমাদের শোনা কথা জি, অনেকে লোকে বলে, অনেকের কাছে যারা অনেক স্থায়ী তারাও বলে এটা অনেক কিছু আছে, পুরানা বিল্ডিং থাকতেও পারে। আমরা সন্ধ্যার পরে আজানের পর বা ভোর রাত্রে বা ভার রাত্রে হলে তারা কুকুর হয়ে বা বিড়াল হয়ে মানুষের রূপ ধরে বাবুর রূপ ধরে চলে আসে, এবং সামনে মাঝে মাঝে এমন সময় হয় তারা ঢেলো মারে, বিড়াল ছুরি, বুঝছেন, কিন্তু আর কারো ক্ষতি করে আচ্ছা, না, এই আমরা কুকুরগুলো ক্ষতি করি কি আমাদের স্বাভাবিক যে কুকুর এইরকমই দেখা যায় না এমনি একটু না। না, বড়সড়? বড় সড় মিডিয়াম, কিন্তু কারো ক্ষতি করে না, আমরা ওদের ক্ষতি করি না, কিন্তু ওরা সচরাচর আছে। মানে এটা ভোর বেলায় বেশি দেখা যায়। ভোরবেলায় যে আমাকে বাজানোর পর বা মানে রাত 12-1টা এটা ভার পার। আপনার সামনে কি এরকম কখনো? না, আমি কয়েকবারে দেখছি, আমিও পাইছি, একটু যেহেতু আমি পাইছি, ক্ষতি করি না, আমি ক্ষতি করি না। যে আপনি কারণ বুঝতে আমরা আবার পারছেন চলাফেরা যে- করি সবসময়, মনে করি রাতে 2টা-2:30টার মধ্যে ঘোরাফেরা করি, এবং আমি সবসময় মনে করি সুরাকারাতের ভিতরে থাকি। যেটা আমি আবার অন্য ধরনের যখনই বাইরে, যে কোনো কাজে বাইরে বা যে কোনো ইনিটাম কাজে, ওটা আমার নিয়ম মাফিক একটা করে ফিরি। যেহেতু এত পুরাতন একটা বাড়ি, তো শুধু এরকম বাড়ির বলতে না, সমস্যা থাকে। চলাফেরা চলন্ত অবস্থা, রাস্তাঘাটে যে কোনো গেলাম বা যে কোনো সময় বিপদ আপদের জন্য এটা আমি আমার মন থেকে করে বের হই। আচ্ছা, আপনার কি জানা আছে যে এমন কোনো ঘটনা এইখানে ঘটছে অন্য না। কারোর সাথে? না না না, আমি এখনো পাই এরকম কিছু হয়নি। এটা আপনার সাথে আমার মিথ্যা কথা বলবো উচিত না। আচ্ছা, এই মূর্তিটা সম্পর্কে আপনি বলতেছিলেন যে একটা কিছু ইতিহাস আছে, ব্যানাস গ্রিস দেবী, এটা নিয়ে ইউটিউবে লেখা লেখি। এটা একটু আমাকে বলতে পারবেন যে এটা না, আমি এটাই বলতে পারবো যে এটা শুনছি রাজার আমলে, রাজার যে ওয়াইফ ছিল বা ইয়েরা ছিল, তার সাথে খারাপ আচরণ করছে, দেখতে পারছে, দেখিয়াই ওনাকে শাস্তি স্বরূপ বিদায় একে এটা ভেবে রাখছে। মানে কতটুকু সত্য কতটুকু মিথ্যা। মানে ওনাকেই এইভাবে রাখে দিচ্ছে এই মূর্তি বানায়। তাকে তোরে মানুষ এইভাবে দেখতে পারে যে লজ্জা পাস তুই। জি, এটা জি, কতটুকু বুঝতে সত্য কতটুকু মিথ্যা, মানে এটা প্রচলিত কথা প্রচলিত, আর আমি কি। বলতে পারছি না। জি। আবার এটার আরেকটা অংশ হচ্ছে আলেকজান্ডার কেসের লোহার কুটি, জি। ওই যে বিল্ডিং দেখাচ্ছে রাস্তার উপরে, হ্যাঁ, হ্যাঁ। ওইটা বর্তমানে সরকারি লাইব্রেরি হয়ে গেছে। আপনি আরেক ছোট্ট একটা জিনিস বলেন, সেটা হচ্ছে এই গাছগুলোর কথা বলেন আপনি 200 বছরের। 200 বছর রেন্টি করে। আচ্ছা, তো এই গাছগুলোর কি কোনো ইতিহাস আছে বা এই গাছগুলোতে ভৌতিক কোনো ব্যাপার আছে? না, আমি না সেটা বলতে পারবো না। এরকম কোন জিনিসটা আছে আপনি যদি আমাকে একটু বলতেন এই ব্যাপারটাতে। লোকমুখে পরিচিত আসলে কিছু কিছু ঘটনা এমন থাকে যেগুলোর আসলে আমরা কোনো রকম প্রমাণ তো পাই না, যেহেতু অনেক বছর আগে ঘটে যায়, তো প্রমাণ আসলে পাওয়া যায় না। কিন্তু লোকমুখে প্রচলিত কিছু জিনিস আছে, যেমন ব্ল্যাক ম্যাজিক টাইপের, বা হচ্ছে এখানে কোনো একটা কিছু যেহেতু পুরাতন একটা ভবন এবং এটা এক সময় একটা অনেক বড় একটা জায়গা ছিল, জলসার জায়গা বলা যায়, জি। তো সেক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের চর্চা কিন্তু অনেক আগে থেকেই হয়ে আসে, তো হ্যাঁ, এরকম black কিছু magic- থাকতে পারে। হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক তো অনেক প্রাচীন একটা রিচুয়াল, তো জি। অবশ্যই চর্চা থাকতে পারে। তো এখানে ব্ল্যাক ম্যাজিকের ছোট্ট একটা কাহিনী আমি আপনাদেরকে বলতে পারি। জি, ঘটনা হচ্ছে, এখানে একটা সময় একজন জমিদার বা রাজা একজন শাসন করতো, অনেক আগের জিনিসটা। আসলে কেউ হচ্ছে ওইভাবে বলতে পারে না যে আসলে রাজাই ছিল নাকি জমিদার ছিল। জি, তো উনি এখানে একটা সভা চালাতেন, ওনার একটা সভার যে মেইন যেই ফ্রেমটা ছিল ওটা এখান থেকে একটুখানি দূরে হবে। তো এখানে যখন উনি সভা করতেন, ওনার সভাতে অনেক মানুষ আসতো, উপহার নিয়ে নিয়ে ফিরে যেত, আবার হচ্ছে কেউ তিরস্কারও হতো। কিন্তু এরকম একজন মানুষ একদিন তার সভাতে আসেন যে উনি একটা গল্প বলার জন্য এসেছিলেন, বা হচ্ছে একটা কবিতা আবৃত্তি নাচ গান করার জন্য এসেছিলেন। সামহাও যে রাজা ছিল তার বলেন আপনি। ওই যে হচ্ছে কবিতাটা বা হচ্ছে ডান্সটা করার জন্য এসেছিল, সে কি করেছে, তাকে তার বড় বোনকে সে সামহাও পছন্দ করে, বিয়ের জন্য প্রস্তাব দেয়। যেহেতু তারা গরিব ফ্যামিলি, তো বিয়ে দেওয়ার জন্য তারা রাজি হয়ে যায়। কিন্তু বিয়েটা অ্যাকচুয়ালি মেয়েটার করার কোনো ধরনের শখ আহ্লাদ ইচ্ছা কিচ্ছু ছিল না। এই বিয়েটা হয় টোটালি একটা লোভের বসে পড়ে যে আমার পরিবার বাঁচবে, এই কারণে আমার মেয়েটাকে আমি বিয়ে দিয়ে দিল বিয়ে। তো মেয়েটা একদমই রাজি ছিল না। এরপর থেকে যেন এই জায়গাটার মধ্যে একটা কালো অন্ধকার ছেয়ে যায়। এখানে কখনো সূর্যের আলো এভাবে আসতো না, আকাশে সবসময় মেঘ থাকতো, কালো কালারের একটা মেঘ থাকতো। মনে হতো কি এখানে কোনো কিছু একটা ছায়া পড়েছে, বা কোনো একটা এমন কিছু আছে যেটা হচ্ছে এই জায়গায় আসলে মানুষকে আর টিকতে দিবে না, এরকম টাইপের কিছু একটা। তো এরকম একটা কালো মেঘ হঠাৎ করে এভাবে আসা আসলে কারোরই কাম্য ছিল না।
তো আস্তে আস্তে দেখা গেল রাজা বা জমিদার যেই আছেন ওনার হচ্ছে জমিদারি বা রাজত্ব আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে। তার সেনাবাহিনীর অনেকেই অজানা বিষক্রিয়ায় মারা যায়। তো এগুলো নিয়ে রাজার মনে একটু খটকা লাগে এবং উনি হচ্ছে কি করে, একটা সভার আয়োজন করে এবং এই সভাতে উনি যখন কথা বলছেন তখন ওনার সামনেই ওনার দুই একজন সভাসদ অজানা বিষক্রিয়ায় মৃত্যুর মুখে ঢুলিয়ে পড়ে। তো এই জিনিসটা সবারই আসলে একটু সন্দেহ লাগে যে এভাবে বিষক্রিয়া সবার হচ্ছে, এটার ঘটনাটা আসলে কি। যেহেতু বাইরেও হয় এবং পরবর্তীতে এটা সবার মধ্যে হয়েছে। জি, এটা হচ্ছে সব থেকে বড় একটা ইন্টারেস্টিং পার্ট। আপনি ধরতে পারেন যে সেনাবাহিনীর সাথে কেউ শত্রুতা করে তাকে হচ্ছে বিষক্রিয়ার একটা উপাদান দিতে পারে, কিন্তু সবার সামনে 2-3টা মানুষের মৃত্যু, এটাকে আপনি কিভাবে এক্সপ্লেন করবেন? এটা আসলে অস্বাভাবিক একটা ব্যাপার। জি, এরপরে রাজা নিজেও হচ্ছে অসুস্থ হয়ে যান এবং রাজার স্ত্রী ছিল টোটাল 13 জন। 13 জন স্ত্রীকেই উনি হচ্ছে মৃত্যু সজ্জায় ওনার সামনে আসতে বলেন এবং এই মৃত্যু সজ্জায় যখন সব স্ত্রী ওনার সামনে আসেন তখন উনি বলেন কি যে তোমরা কি করবে যদি আমি এখন এখানে না থাকি। এরকম একটা জায়গায় উনি দাঁড়িয়েছিলেন বা মৃত্যু সজ্জার মধ্যে এরকমই একটা জায়গার সাথে উনি হয়তো বা পরিচিত ছিলেন, এখানে হয়তো উনি এসেছিলেন। তো উনি বলছেন যে আমি যদি না থাকি তাহলে কি করবেন আপনারা সবাই। এক একজন এক এক কথা বললো। ওনার লাস্ট যে স্ত্রী, 13 নম্বর স্ত্রী, উনি বললেন কি আপনি যেন এখান থেকে চলে যান সেই ব্যবস্থাই তো আমরা করছি। তো রাজা একটু অবাক, কিভাবে করছো? আমি এই ব্যবস্থাটা করেছি আমরা আসলে আপনার উপরে কালো জাদুর মাধ্যমে, ব্ল্যাক ম্যাজিক। দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য স্টোরি অফ ব্ল্যাক ম্যাজিক। তো এখানে অনেক আমি এক্স্যাক্টলি দেখাবো না বা এরকম 2টা গাছ আছে এখানে যেগুলো নিচে এখন পর্যন্ত সেই ব্ল্যাক ম্যাজিকের তাবিজ পোতা আছে। এবং এরপরে সেই রানী এখানে শাসন শুরু করে, রাজার মৃত্যু হয়, শাসন শুরু করে এবং এরপর যে তাকেও পরাজিত করা হয় এবং আস্তে আস্তে হাত বদলে এই জায়গাটা অন্য ধরনের একটা জায়গায় পরিণত হয়। কিন্তু এখন এটা একটা হিস্টোরিক্যাল প্লেস, প্রকৃত একটা জায়গা, আপনি যাই বলেন তাই আছে। আচ্ছা, আমি এই জায়গা কেন্দ্রিক আরো কিছু শুনছিলাম যে ব্ল্যাক ম্যাজিকের প্রভাবটা এখনো কিছু কিছু জায়গায় আছে। ব্ল্যাক ম্যাজিক যেহেতু আপনি বলছেন যে কিছু তাবিজ পোতা আছে এখানে, তো আমি এখানে শুনছিলাম যে অতিপ্রাকৃত নাকি কোনো জিনিসের। হ্যাঁ, অতিপ্রাকৃত জিনিস বলতে কি এখানে হচ্ছে অস্বাভাবিক সাইজের কুকুর দেখা যায়। এটা আমি আগেও একজনের কাছ থেকে শুনতেছিলাম যে এইরকম একটা ব্যাপার এটা আছে। অ্যাকচুয়ালি অনেকে বলে এটা ব্ল্যাক ম্যাজিকের কারণে, কারণ রানী যখন ব্ল্যাক ম্যাজিক করেছিলেন তখন উনি হয়তো এরকম কয়েকটা কুকুর জিন রূপে মানে কি বলে মানে আহ্বান করেছিলেন। তো এই আহ্বানটার জন্য তারা তো হচ্ছে তাবিজ পোতার কারণে এখন এখান থেকে যেতে পারেনি, যদিও তারা কাউকে হার্ম করে না, বাট তারা এখানে আশেপাশেই থাকে। মানে অনেকেই রাত্রে দেখতে মনে করেন আপনি রাতের বেলা 8টা-9টা এরকম একটা অন্ধকারের টাইমে এখানে এলেন, আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, আপনার দুই পাশে দুটো অনেক বড় বড় আপনার কোমর পর্যন্ত উঁচা উঁচা 2টো কুকুর, আপনি না তাদেরকে ছুতে পারছেন না, তারা আপনাকে ছয় করছে, পটপট করে আপনার বাসজারটার সামনের দিকে সরে যাওয়ার পরে আমি ওই জায়গায় গেছি ঘটনাস্থলে। যাওয়ার পরে ওরে আমি জিজ্ঞাসি যে ভাই এরকম জিনের আসর ছিল কিনা। পরে ভাই এরকম আপনার কেউ বললে তো এরকম আনবে না, তো আপনি যেহেতু আনছেন এই জন্য আপনার সাহস আছে আপনার, বাট আপনার দেখার কারণে আমরা নিয়ে আসছি আপনাকে। তবে ভাই এটা আমরা বললে কেউ নিয়ে আসে না, এই কারণে আপনারা বলি নাই। তো আমরা অন্য গাড়িতে আসছি, এটা জিনের আসর ছিল। তারপরে আমরা চিকিৎসার সময় ওর কোনো রোগ ধরা পড়ে নাই, মারা গেছে যে কোনো রোগ ধরা পড়ে নাই। তে আপনার কোনো জারফুক কোনো কাজেই করে নাই, তে আপনার কেউ কোনো রোগও ধরতে পারে নাই, তার কারণে এইভাবে মারা গেছে। তে সাবেক তার ছিল আপনার জিনের আসর ছিল, যার কারণে এইরকম কাজটা। পরে আপনার এই যে ঘটনাস্থল সব স্বাভাবিক হয়ে গেছে। স্বাভাবিক হওয়ার পর লুকরে তুললে আমি বেনাফুল গিয়ে লুক নামায় দিয়ে আসছি। এটাই আমার আশ্চর্যজনক ড্রাইভারি লাইফে আপনার একটা ঘটনা আছে। আবার অনেক কিছু আছে আপনার, অনেক কিছুই তো পরে ড্রাইভারি জগতে অনেক কিছু ডাকাত পরে এই পরে। তো এটা আচমকাজনক আমার কাছে লাগছে, বিধায় আপনার শেয়ার করলাম। ঠিক আছে ভাই, ধন্যবাদ। অল দ্য বেস্ট। এই আমরা 6 ভাই, 6 ভাইয়ের মধ্যে আমি 3 নাম্বার। তো আমার বড় ভাই যে আছে আজাদ নাম, তারে আপনার মাদ্রাসায় ভর্তি করছিল ছোটবেলা বাবা মামি সিং বড় মসজিদে। তো বড় মসজিদে ভর্তি করার পরে মাগরিবের সময় যখন আজান দিব তখন সে উঠছে উপরে মিনারে উঠলে বিড়ালের মতন একটা বিড়াল আর কি ওর পায়ের দিকে আসছে। আসার পরে আপনার ফট করে বিড়ালে ইটা দিছে, বিড়াল মানে জিন আর কি। তে বিড়ালে যখন ইটা দিছে বিড়াল ফট করে নাই হয়ে গেছে। তে তারপর সে মানে অন্যরকম হয়ে গেছে, মানে এলোমেলো, মানে ওর কোনো সেন্স নাই। তারপরে জারফুকের হুজুরের কাছে লয়ে গেল, পরে করলে ওর জিনের আসর করছে।
জিনের আসর করছে, পরে সে ফট করে উদাও হয়ে গেছে, মানে কেউ জানে না সে কোথায়। তারপরে আমরা 9 বছর পরে সিলেট গিয়া পাইছি বড় ভাইরে, আপনার ওই সিলেট, আপনার এই ওই সিলেট একটা নাম, জায়গার নাম আছে, আবার মনে হইতেছে না, ওই জায়গায় আমরা পাইছি আপনার মানুষের মাধ্যমে, যে সেই জায়গায় গিয়ে আপনার বিয়া শাদী কইরা, মানে 9 বছর পরে আমরা আর কি পাইছি। তো জিনের আসর ছিল, এখনো বর্তমান মাঝে মাঝে জিনে মানে জ্বালায় আর কি। তো এইরকমই। আর আরো পার্ট বাই পার্ট অনেক কথা আছে, বড় আপুর বিষয়ে কথা আছে। পরের পার্ট হচ্ছে আপনার আমার বড় আপু আপনার কোরআনে হাফেজ, সে কাতারে থাকে, দুলাভাই সরকারি ইমাম। তে কাতারে আপনার সরকারি কোয়ার্টার পাইছে। এই কোয়ার্টারের মধ্যে মহিলা, আপনার মসজিদের পাশে মহিলাদের মসজিদ আছে কাতারে। তে আপনার দুলাভাই জি মসজিদ ইমামতি করে, এই মসজিদের পাশে আপু আর কি নামাজ পড়তেছে বাচ্চাদেরকে নিয়ে। ফট করে এটা আমাদের আপু প্রত্যক্ষদর্শী, এটা আমাদেরকে বলছে ঘটনা, যে ফট করে একটা এরকম একটা লম্বা মহিলা মানে জানলার ভেন্টিলেটর দেয় নামছে, মানে আপু নামাজ পড়তেছে, নামাজের মধ্যে আর কি ডাইন সাইড মানে আর চোখে মানে ফট করে একটা স্তম্ভিত হয়ে গেছে মসজিদটা। তা আপু তো জানি, মানে যারা কোরআনে একটু মানে পড়ালেখা আছে, এরকম আছে, তাদের কইলাম জিনরে দেখা আসলে ভয় পায় না, তো নাউজুবিল্লাহ পড়লে জিন কাটতে জায়গা শয়তান তা আপু নামাজ পড়তেছে, দেখতেছে ভেন্টিলেটরে একটা মহিলা একটা বাবু নিয়া মানে ফট করে নামছে, এরকম লম্বা মহিলা যে আপু যদি 5 ফুট হয় তার 10 ফুট লম্বা মহিলা ভেন্টিলেটরে এসে নামছে। নামার পরে তার আমার বাইক নিয়ে আছে আবার 3টা ওইখানে জন্ম। তে ওরা কি করছে, ওদের সাথে খেলতে যাইতেছিল, তা নামাজ ছেড়ে দিয়ে আপু ওরে টান মারছে, মেরে গেছে এখানে দাঁড়াও, কারণ ওদেরকে ডিস্টার্ব করলে সমস্যা। ডিস্টার্ব না করে ওর বা মহিলা নামাজ পড়ছে, নামাজ পড়ে ফট করে উদাও হয়ে গেছে। এটা একটা পার্ট। তো এরকম আপুর কাছে অনেক মানে আরো গেছে আপনার মক্কাতে গিয়ে, এরকম মক্কাতে আপনার 1700 মাইল গিয়ে আপনার বাইরে গিয়ে হজ করছে। হজ করার পরে আপনার মসজিদে যারা মহিলা মসজিদে নামাজ পড়ে, এরকম বিদেশে অনেক ঘটনা ঘটে, আরো ঘটনা আছে। তো এইরকমই মহিলা এবার আপু কটার যেহেতু অনেক বড়, আপনার 3টা রুম আছে, একটা রুমে ওরা খেলাধুলা করছে, আরেক রুমে এমনিতে বিকট আওয়াজ জিনের ওরা খেলতেছে। কারণ ওদেরকে ডিস্টার্ব না করলে ওরা কোনো কিছু করবে না, আর যদি ডিস্টার্ব করে তাহলে শরীরের উপরে আঘাত করে। এটা একটা পার্ট। তার পরবর্তী পার্ট বলতে পারবো যে লাস্ট পার্ট হচ্ছে আপনার আমার পার্সোনালি ভাবে, এটা মামিসিং জসকোট মসজিদ। ওই জসকোট মসজিদের ইমাম হলো আমার দুলাভাই, তে সরকারি কোয়ার্টার পাইছে এখানে। তে আমি আপুর বাসায় ছিলাম, রাত্রে 3টা বাজে আমার প্রস্রাবে ধরছে যে মামিসিং যে পুরান গারদ বলে আর কি, যিনি জেলখানা আর কি, পুরান গারদে নিয়ে আসামি রাখা পরে ওকালতি করার পরে আপনার আর কি জেলখানায় পাঠা। এই গারদটা হলো অনেক পুরানা। তার এই কর্নারে একটা করুই গাছ আছে, মোটা করুই গাছ, অনেক পুরানা। তো এই করুই গাছের নিচে আর কি টয়লেট, ওয়াশরুম আর কি। তো ওয়াশরুমের মধ্যে আমি গেছি রাতে 3টা বাজে, যেহেতু আমি বাহিরে ছিলাম। রুমেও আপনার ওয়াশরুম আছে। আমি ভাবলাম যে একটু কয়টা বাজে দেখি, আমি মানে ফট করে আর কি বাহিরে আসছি। বাহিরে এসে আমি ওয়াশরুমে গেছি। ওয়াশরুমে যাওয়ার পরে ওয়াশরুমে ওই যে মসজিদের যেরকম থাকে আর কি, খোলা, উপরে দিয়ে খোলা। তা আমি ওয়াশরুমে বসছি, তো ফট করে আপনার হি হি করে হাসতেছে, আর মনে হয় কি আমি দেখতেছি মানে বুঝতেছি যে গাছ ভাঙ্গি আমার মাথায় উপরে পড়ে যেতেছে। হ্যাঁ, করুই গাছটা। তখন আমি উপরের দিকে চাইলাম, মানে আমি তো মানে সব জায়গায় সাহস। আমার আসলে নাম হলো রিয়াজ, ডাকনাম আসল নাম রিয়াজ, আপনার ডাকনাম হয়েছে রয়্যাল নাম উপাধি দিছে আমার বাসের উস্তাদে। যাই হোক, সব জায়গায় আমি সাহসিকতার দিছি আলহামদুলিল্লাহ। ওই জায়গায় আমি মানে কে বলে আমি বলছি কেটারে, যখন এই কথা বলছি উপরের দিকে তাকায় দেখি কি একটা মহিলা উলঙ্গ হাসতেছে আমার দিকে, মানে বিকট ভাবে হাসতেছে। তা আমি না ডরে উঠে আপনার ডিলা কলুপ নিয়ে আমি করছি কি, আমি তো আবার সিগারেটের অভ্যাস আছে, তা আমি আপনার ম্যাচ ধরাই দিছি, ম্যাচ ধরে সিগারেট ধরাইছি। সিগারেট ধরানোর পরে বসে রয়েছে ওই জায়গায় বসে রয়েছে। তারপর আপনার আমি সরে গিয়ে যাওয়ার পরে যখন সিগারেট খাইতেছি, আস্তে আস্তে দেখি ওই জায়গাটা উদাও। মানে আসলে ওই শেষ সাইতের দিকে ওরা আপনার মানে ওই জায়গায় একটু ডিস্টার্ব করে, ওরা বাসস্থান। এরকম কি আমার বাইক নিয়ে আছে ওই জায়গায়, ওই বাইক নিয়ে ওই জায়গায় আপনার বিকালে আসরের দিকে ওই করে গেছে এই মহিলাই আপনার ওরে ডিস্টার্ব করছে। ডিস্টার্ব করার পরে হ্যাঁ, গাছটাতেই থাকে, ফেতনি জিরারে বলে। তো আমার বাইক নিয়ে আসর করছে, বাইক নিয়ে আসর এখনো আছে, মাঝে মাঝে মানে চুপচাপ হইতে হয়,
মাঝে মাঝে আপনার কথা বলে না কেউ সাথে, মাঝে মাঝে হাসে, মানে এটা মানে জিনের আসর। তো এটা আলহামদুলিল্লাহ অচিরে আমরা এটা একটা তাবিজ কবজ করে এটা মানে দূর করার চিন্তা ভাবনা আছে। জিনেরা আপনার এরকম কি মানে জিনেরা যদি কেউ ক্ষতি করে তাহলে তারা আপনার অ্যাটাক করে আপনার উপরে, আর যদি কেউ যদি ক্ষতি না করে, কিছু বকাবেদ্য না করলো, কিছু না করলো, তাহলে আপনার ওরা কিছু করবে না। বাট আপনার শরীরে একটু বান্ধা রাখলে, হুজুরদেরকে দেখায় বান্ধা রাখলে আপনার কোনো সমস্যা নেই। আপনি তো এটা দেখছিলেন, তারপরে কি কখনো মানে আপনার এইরকম ওই সিনটা আর কখনো আসছে, বা ওই জিনটাই না না হবে আর কখনো? না 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 আর কোনো সময় ডিস্টার্ব করে নাই, যেহেতু আমি ডিস্টার্ব করে নাই তাকে, আমি সেও আমাকে ডিস্টার্ব করে নাই। তার পরবর্তীতে আমার মানে আমার বা আমি চলতেছি, ওর বা ওই চলতেছি। মানে নিয়ম হচ্ছে আপনার জিনেরা যদি কিছু করে, কিংবা এই যে আপনার মসজিদে রাত 3টা বাজে গিয়ে আপনার নামাজ পড়তে হয়, নামাজ পড়ে না তাহাজ্জুদের নামাজ, তাহলে ওদের নিয়ম হচ্ছে ডাইন সাইডে গিয়ে আপনার নামাজ পড়ার। এরকমও আমি শ্যামগঞ্জ আপনার ডেঙ্গাবাজার মসজিদের একটা ঘটনা আমি শুনছি, যে উনি নামাজের জায়গায় যে ইমাম সাহেব যে জায়গায় আপনার ওই যে খুতবা দেয় মাঝখানে শুয়ে রয়েছে রাত্রেবেলা জিনে নামাজ পড়তে আসছে। তো ওনারে বলে বুকের উপরে পাড়া দিয়ে লাথি দিয়ে সরাই দিছে, কারণ রাতে 4টায় যখন তাহাজ্জুদের সময় হয় তখন মসজিদে মাঝখানে ঘুমানি নিষেধ, তখন ডাইন সাইডে ঘুমাইতে হয়। আর না হলে ওরা নামাজ পড়ে ডিস্টার্ব করলে ওরা লাথি দিয়ে সরাই দেয়, যাদের শরীরে লাথি লাগে ওদের উপরে আসর পড়ে। কেউ আছে ভালো জিন, কেউ আছে খারাপ জিন, এটা এক একজনের এক এক নিয়ম। খারাপ জিন ধরা পড়লে তাহলে আপনার দেখা যাচ্ছে ক্ষতিটার আশঙ্কা বেশি। আর যদি ভালো জিন পরে দেখা যাচ্ছে কি, আমার বাবার মুখে শুনছি বাস্তব ঘটনা, যে কিরকম এই একটা আপনার মসজিদের ইমাম, তো ওর ছেলে আপনার এই জায়গায় আপনার গুলপুকুর পাড় মসজিদের ইমাম ছিল। তো ওনার ছেলে আর কি আপনার কিশোরগঞ্জ মসজিদের ইমাম, একটা সাপ আসছিল মসজিদের ভিতরে আপনার সাপ আসার পরে সাপটারে লাঠি দিয়ে বাড়ি দিয়ে মাইরা ফেলার পরে আপনার রাত 3টার পরে আপনার ফট করে পাল খেয়ে বেড়ে গেছে, যে আপনার জিন পরিস্থান দেশে যাইতে হবে, কারণ আপনি সাপ মাইরা ফেলছেন কিছুক্ষণ আগে, আমরা ওই জায়গায় আপনার বিচার করবো। পরে তাকে নিয়ে যাব, মানে এটা মানে ফট করে কিভাবে পালকি বেরছে সেও বুঝতে পারতেছে না, এলাকার লোকও নাই ওই সময়। তো ওরে পালকিতে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আপনার ওই জায়গায় যাওয়ার পরে আপনার দেখতেছি কি বিচার বইছে, যে আমার সন্তানকে তুমি মেরে ফেলছো, জিনের যে বাবা, তে সন্তানকে মেরে ফেলছো। পরে ওই বলতেছে যে আপনার সন্তান যেহেতু আমি জানতাম, আমি আগে সাপ যে মসজিদে ঢুকছে, এটা তো মানুষের একটা বিষাক্ত প্রাণী, যে কোনো সময় সবল দিতে পারে, এই কারণে আমি মেরে ফেলছি, আমি তো জানি না সে জিন। পরে জিনের বাবা বলতেছে কি, যে আপনি কি ওরে বলবেন না যে তুমি জিন যদি হয়ে থাকো তাহলে সরে যাও, এটা বলতে হয় গোলাম। যদি আপনার ফট করে যদি আচমকাজনক একটা কিছু পরে আপনার সামনে, তাহলে বলতে হয় যে তুমি যদি জিন হয়ে থাকো তাহলে সরে যাও। তো আপনি বলছেন না, আমি বলি নাই। পরবর্তীতে আপনার ফট করে বিচারের মধ্যে একটা মানে বয়স্ক জিন উঠতে দাঁড়াইছে, যে আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি শুনতে পারছি যে বিষাক্ত কোনো প্রাণী যদি জিন কোনো প্রাণী যদি হয়ে ঢুকে যে কোনো জায়গায় মানুষ মারতে পারবে। এই যখন আপনার যে সাক্ষী দিছে, উনি অনেক বয়স্ক, সাক্ষী দেওয়ার পর আবার ওনার পালকি দিয়ে মসজিদের গেছে, নামায় দিয়ে গেছে। ওনাকে যেখানে নিয়ে গেছিল উনি আসলে বুঝতে পারেনি, বুঝতে পারি নাই। জি, সে বুঝতেই পারি না, শর্ট সময় মানে দ্রুত চলে গেছে, দ্রুত জানেই না কোথায় ছিল। জি মানে বাট ওর কাছে মানে মনে হইতেছে কি যে আপনার স্বপ্ন, মানে স্বপ্নের মতন, তবে বাস্তব। এই ঘটনাটা পরে শেয়ার করছে, এইটি হলো আমার বাস্তব ঘটনা, জানছি কিছু, আর আমি প্রত্যক্ষদর্শী কিছু দেখছি। অনেক অদ্ভুত শব্দ শোনার এবং ছায়ামূর্তির উপস্থিতি টের পাওয়ার বিষয়টি অনেকেই দাবি করেছেন। যদিও এসব গল্পের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বলেই অনেকে মনে করে, তবুও স্থানীয়রা বিশ্বাস করে এই ক্যাসেলের সাথে অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনা এর পেছনে থাকতে পারে। প্রকৃতপক্ষে ব্রিটিশ শাসনের সময় এই স্থানের স্থাপনাগুলোর সঙ্গে বেশ কিছু হৃদয় বেদারক এবং রহস্যময় ঘটনা জড়িয়ে থাকা অসম্ভব কিছু নয়। যেহেতু এটি জমিদারদের প্রাসাদ ছিল, তাই তখনকার সময়ে অত্যাচার কিংবা হত্যা ঘটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এমনকি স্থানীয়রা ধারণা করেন যেসব মানুষের এই জমিদারদের অত্যাচারে মারা গেছেন তাদের আত্মার অস্তিত্ব হয়তো এখানে রয়ে গেছে। এছাড়া ভৌতিক গল্প বা অলৌকিক কার্যকলাপের আরও একটি কারণ হতে পারে স্থাপনার স্থায়িত্ব এবং পরিবেশ।
আলেকজান্ডার ক্যাসেল একটি পুরানো এবং পরিত্যক্ত স্থাপনা হওয়ায় এর আশেপাশে সন্ধ্যার পরে কাজ ছমছমে পরিবেশ তৈরি হয়। পুরানো ভবনের ভাঙাচোরা দেয়াল, বাতাসে হালকা শোষ শব্দ, ঘন গাছপালার ছায়া এমন এক পরিবেশ সৃষ্টি করে যা কল্পনাকে উস্কে দেয়। অনেকেই মনে করেন এসব গল্প হয়তো এই স্থানটিকে আরো আকর্ষণীয় করতে স্থানীয়দের তৈরি করা। তবে যারা এই জায়গা ভ্রমণ করতে যান তাদের অভিজ্ঞতা এক একজনের এক এক রকমের। কেউ কেউ এটিকে নিছকই ঐতিহাসিক স্থাপনা হিসেবে দেখে থাকেন, আবার কেউ কেউ ভৌতিক পরিবেশ নিয়ে ভীত সন্ত্রস্ত হন। স্থানীয় গাইডদের কাছ থেকে আপনি এই ক্যাসেল নিয়ে অনেক রহস্যময় গল্প শুনতে পাবেন। তবে সত্যি বলতে এসব ভৌতিক ঘটনার কোনো নিশ্চিত প্রমাণ আজও পাওয়া যায়নি। সর্বশেষে আলেকজান্ডার ক্যাসেল এমন একটি স্থান যেখানে ইতিহাস, সংস্কৃতি, রহস্য একসাথে মিলে যায়। এটি শুধু একটি দর্শনীয় স্থান নয়, বরং একটি অভিজ্ঞতাও। আপনি যদি ইতিহাস এবং রহস্যে আগ্রহী হন তাহলে এই ক্যাসেল পরিদর্শন করে নিজের চোখে দেখার এবং কল্পনাকে মুক্তি দেওয়ার সুযোগ নিতে পারেন।